মানুষকে বানাইয়া মৌলায় জাতের দিল পরিচয়, কুরআন কুজ মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। আবা তো শাক বাদ নূর দিয়া বাবা আদমকে বানাইয়া, ফেরেশতায় সদিদা কইরা আদমেরও চরণ লয়, কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। আমরা আমার চাচার সঙ্গে, আমার তো আপন চাচা, চাচার সঙ্গে আমার বাবার কাছে শুনছি, বাপসাদার কাছে শুনছি যে ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, খুবই অনটনের মধ্যে ছিল। শুনছি এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান উনি পাইছিল। উনি মুখ দিয়ে যা বলতো এই যে মানুষে খুব মনোযোগ দিয়ে শুনতো। উনি বেশিরভাগই জারি গান গাইত, ইসলামী জারি, কবি ধুয়া, হিন্দুদের গান, খ্রিস্টানদের গান, সর্ব বিষয়ে উনি কিন্তু কোরআন বা বাইবেল বা গীতা এইগুলি উনি কিন্তু পড়েন নাই, পড়ার সুযোগও তখন হয় নাই। তখন এরকম শেখার জন্য এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। কিন্তু উনি যে বিষয়ের উপরে উনি গান গাইতেন, যারা প্রশ্ন করত, সমস্ত ধর্মীয় গ্রন্থ থেকে উনি প্রশ্ন উত্তর দিতে পারতেন। এটা আল্লাহ অলৌকিক ঘটনার মতো। যদি কোনো এলাকায় উনি গানে বানা নিতেন, ওই সমস্ত এলাকার মানুষ জানতো যে 12 থেকে গ্রামের বরিশালের খোরশেদ আলম বয়াতি আসবে। 2 দিন আগে থেকেই ওই অঞ্চলের মানুষ বিছানায় বসে থাকতো। উনি যখন গানের আসর উঠতেন, মানুষ মানে একাগ্রচিত্তে ওনার দিকে তাকাই থাকতো। কি গান গাইতো, মানুষের মানে চোখে পানি রাখতে পারতো না, কাঁদিয়ে দিত, কাঁদিয়ে একদম হেসে উঠতো। যত ধরনের প্রশ্ন করতো পার্টিরা, সকল ধরনের প্রশ্ন উনি দিতে পারতো এবং হুবহুব মিলেও যেত। কিন্তু উনি কিন্তু কোনো ধর্মগ্রন্থ উনি ঠিকমতো পড়েন নাই। এই আমাদের নবী সাহাবীদের জীবনী, এরকম বড় বড় ধর্মগুরুদের জীবনী সম্বন্ধে উনি আলোচনা করতেন, গাইতেন। জারি, ধুয়া, তারপরে কত রকমের গান আছে, গাইতে পারতেন। শুরুটা আমি যেটা শুনছি, তখন খুব অভাব ছিল। তো আমাদের কিছু এলাকায় কিছু ব্যবসায়ী লোক ছিল, ওনার সাথে নৌকায় যাতায়াত করতো। নৌকায় যাতায়াতের সময় উনি নিজের চিন্তার থেকে উনি গান গাইতো, মনের কষ্ট গাইতো, আবেগে গাইতো। সময়টা পাস করতো আর মনে করেন যে চলতে থাকতো, নৌকা বাইতে থাকতো। শুনেছি যে ওনার গানের প্রতি একটা টান আসছে। স্বপ্নের মাধ্যমে এমনি উনি
একটা কিছু দেখছে, গানের প্রতি যখন আগ্রহ, তখন বসে চোখ সর্ষের, তুই কি গান গাবি, গান শিখবি, বয়ের শিল্পী হবি? বলছে হ্যাঁ আমি গান গাইতে চাই, আমি গান গাইতে চাই। ঠিক আছে, হা কর। হা করার সাথে মুখের ভিতরে একটা ফু মারছে। ফু মারার পর থেকে উনি যে গানই ধরে সেই গানের সুর উজ্জ্বল এবং প্রচুর আওয়াজ এবং কণ্ঠ। আগে যেরকম ছিল, আগে তো মনে হয় যেরকম খুশি গাইছে। যখন ওইটা পাওয়ার পরেই আমাদের এই ব্যাটটা এখন আছে, এই ব্যাটটা তখন আমাদের একটাই ব্যাট ছিল, এই ব্যাটটাই ছিল। বলছে যে তুই এই দক্ষিণের ব্যাটে নাইমা, এই গলা আমি নাইমা, তুই সুরের টান দিস, তুই সুরের টান দিস, দেখবি তুই গান এসে যাবে। আমার বাচ্চাদের মুখে শুনছি আর কি, তখন সে উনি এই করছে, টান দিছে। এখন যাই মুখ দিয়া গায় মধুর সুরের মতো মানুষ ভেঙে যায়, মানুষ জড়ো হয়ে যায়। তুই খুশি গায় কি, এই সুর, এই কণ্ঠ, এই ইতিহাস আর এত সুন্দর অঙ্গভঙ্গি তুই কোথায় পেলি? আড়ে যাক বাজার যাক যেখানেই যাক, সেইখানে সামনে কিছু বিষয় নিয়ে দেখলেই সে ওই হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখতে দেখতে যাবে না, ওর সাথে গান উঠিয়ে ফেলাবে, বেছে ফেলায়। যেমন আমার এক স্বাস্থ্য ভাই ছিল, একটাই ভাই ছিল, যশোর গান গাইতেছে মুসলিম বয়সের সাথে। তখন তো কলেরা তেমন একটা ছিল না, কলেরা রোগের ওষুধ ছিল না। কলেরা রোগ হলে কিন্তু পানি খেতে দিত না, পানি খেতে দিত না, কিন্তু পানি কিন্তু সে প্রধান ওষুধ, স্যালাইন এই খেতে দিত না, বুঝতো না। এই খবর এটা বেশি টাইমই নেয় নাই, একটাই ছেলে ছিল, মারা গেছে। তো খবর ওই গানে আশেপাশে শুনছে, শুনে মানে এই গান লাগিয়েছে, আমার পোষা পাখি উড়ে গেলি, এরকম গান লাগিয়ে নি যে আমার কই দর্শনে কত দুই একটা লাইন গানা। হ্যাঁ ওই স্টেজে বিষয় কাজ কাম ছাড়িয়ে দিল, কাজ কাম ভালো লাগে না। এখন গানের প্রতি এমন একটা লেগে গেল, ওরা এখন ওই ভালোই লাগে না। ওনার সাথে সাথে কিছু লোক জুড়ে গেল, হ্যাঁ একটা দল হয়ে গেল, যন্ত্রপাতি কেনা শুরু, বাদ্যযন্ত্র সব কেনা শুরু করলো, বুঝলেন নাই? আর বিভিন্ন জায়গা থেকে বানা আসা শুরু করলো, হ্যাঁ বিভিন্ন থেকে বানা আসা শুরু করলো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ বাংলাদেশের সীমানা তো আছেই, এমনকি ভারতবর্ষের থেকেও আমরা পশ্চিমবঙ্গের থেকে বানা আসা শুরু করলো, শুনছি আর কি। বাংলাদেশ সীমানা পাড়িয়া উনি প্রতিবেশী দেশেও ওনার পদার্থন আছে। উনি যে উনি কেউ শিষ্য যে করবে, শিষ্য হইতেছিল, কিন্তু সময় বেশি নেন নাই না, উনি ওনার কোনো গুরু ছিল না। ওই যার বর্তমান তোর বাড়িতে কোনো খবরের কোনো ব্যবস্থা নেই, কিভাবে তোর বাড়ি খবর দেওয়া যায়। তো ওই সময় ওই আসরেই একজন খুব অফিসার ছিল, খুব দামি, ওনার কইছিল গান শুনে, তার মনে কইছিল তুমি কি চাও? কইছিল স্যার আমার কিছু লাগবে না, খালি আমি একটা পোস্ট অফিস চাই। ওই পরে না বলছিলাম আমি ঠিকানা কোথায়, তখন সাথে আমি ঠিকানা কোথায়, অফিসার বলছিল, উনি ডিস্ট্রিক্ট অফিসার ছিল, উনি বলছে আমার ঠিকানা কোথায়। তখন ওই সাথে সাথে স্টেজে মানে গান তুলে বলছে আমি নাই ঠিকানা নাইরি বাড়ি, হ্যাঁ নাই ঠিকানা নাইরি বাড়ি করিয়ে যে টান দিছে না, হিসেবে ওনার গান এসে গেছে, হ্যাঁ আসল মাথায় খেলেছে। পরে ওই অফিসার অবাক হয়ে গেছে, তারপর ঠিক আছে এই না আমি ঠিকানা দিয়ে দিলাম। ঠিকানা কি? বাক্স, শিলছাপ্পর, পোস্ট মাস্টার, পিয়ন, আর এই শিলছাপ্পরের বাক্স, চিঠি, এই সব দিয়ে দিল, একটা হেরিকেন, হ্যাঁ দিয়ে দিয়া
এই দিয়ে দেবে বয়াতির সাথে। কারণ বয়াতি আসলাম বাড়ি, ওই আসে ঘরে উঠেছে, এরা গেছিল 12 গ্রাম, 12 গ্রাম। এই গ্রামের শত সিঁড়ি এই আমার গ্রামে আসা শুরু করলো। হ্যাঁ, বিভিন্ন দৃষ্টি থেকে আসা শুরু করলো। ভারত থেকে মানে আমাদের অনেক হিন্দু এলাকা, তো এই দৃষ্টিতে আমার হিন্দু এলাকা, অনেক হিন্দু আছে ভারতে। ভারতে অনেক সিটি আমাদের এলাকা শুরু করলো। এখন তখন তো মনে করেন রাস্তাঘাট ছিল না, নৌকায় ভিড় জমতে থাকলো বাড়িতে, আমাদের বাড়িতে চারিদিক দিয়ে নৌকায় ভিড় আসতে থাকলো সিটি নিতে, মাত্র 6 মাস তো বাড়ি থাকতো। তখন ওই রাস্তায় বাজেট করে দিল সরকার। ঠিক ওই যে মাইলিয়া দেখছেন, মাইলিয়া আছেন, মাইলিয়া থেকে সোজা রাস্তা আইসা এই ওই যে করিম বাজার, এই করিম থেকে আসছে সোজা আমাদের বাড়ি হইয়া সোজা চলে যাবে ওই ওই যে দুশমি রত্নপুর ইউনিয়ন, রত্নপুর ইউনিয়নে 12 পাইকা। তখন এই এখন বয়াতি সাহেব হঠাৎ করে মারা গেল পরে আমরা রাস্তা পাইলাম না। এই সারা ছিল বংশে বড়, সারা ছিল প্রভাবশালী। কইছে খুরশেদ, তুই একলা মানুষ, তোর একটা টিলা বাড়ি, আর আমাদের সব বাড়ি আমাদের এক পাশে ওই পাশ দিয়া, তা আমরা রাস্তা কাইলে আমার দিতে নেই, তোরে আমরা একটা রাস্তা কাইলে দেবো আনে। হ্যাঁ, একটা বাড়ি তোরে আমরা রাস্তা কাইলে তোর বাড়িতে আনবো আনে। কিন্তু এই আফসরুদ্দিন মোল্লা, এই কবুল শাহ, ওসিমুদ্দিন শাহ, আব্দুল শাহ, এরা পরে আমাকে রাস্তা দিল না, রাস্তা হেরা নিয়ে হেরাই শুধু শুধু করলো। তারপরে রাস্তা দিতে যদি বয়টি থাকতো তাহলে রাস্তা পাইতাম, রাস্তাটা গেছে আমরা পাই নাই। হ্যাঁ, আমার এই জীবন ভর আমি কষ্ট দুঃখ করেছি বয়তির বংশরা। ওনার একটা মেয়ে ছিল, ছেলে তো মারাই গেল, একটা মেয়ে ছিল, ওই মেয়ে আবার বিয়ে হয়েছে আপনার কাংশি জনের বইতে আছে, কাংশি গ্রাম ধামরুর পূর্ব বসে। উনি নাম হইলো কি জানি, জনেরাবাড়ি। জনেরাবাড়ি আমাদের দোতলা বিল্ডিং এ থাকে, দোতলা বাড়িতে থাকে। উনি আবার জাগির করতো, জাগির মানে টিউশন পড়াইতো আমার ওই স্বাস্থ্য বুঝিয়ে দেয়, যা শুনছি আর কি, এটা কইলাম আর কি। তো ওনার সাথে বিয়ে হয়ে গেছে। উনি আর বয়সে গান শিখছিল, টিউশন ওই ভাগে উনি কিছু গান শেখার সুযোগ নিয়ে পাইছিল, জামাই হিসেবে কিছু ওনার শিখেছিল। তো উনি ওনার লাইফ করে গাড়ি গেছে, ওনার ছেলের ওনার গান শিখছে, ছেলে মেয়ে গান শিখছে। আরে মারা গেছে তো 60 বছরের উপরে গেছে। এর বয়স কত ছিল এটা কিছু না না না, বেশি 40 45 মতো হয়েছিল। হ্যাঁ, মরছে 60 এর আগে, 58-তে মরছে, 58-তে মরছে। মেলায় কইছে আমাদের ইংরেজি, আমার জন্ম 63। তবে আমার বড় ঘর, তার যন্ত্রপাতি, এবং উনি হরিণ বলতো, আমাদের সেই হরিণের চামড়া, এবং বিলাতি করতে পারতো, ঢাল করতে পারতো, কি বিলাতি করতে পারতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতো না। ওরা ওই জামাই নিয়ে গেছে, বিভিন্ন নিয়ে গেছে, আর অভাবে বিক্রি করে ব্যবসা খাই ফেলেছে না, শখ করে অনেকে নিয়ে গেছে। হ্যাঁ, আর কি ওনার অনেক কিছু স্মৃতি ছিল, কিন্তু আমরা কোনো স্মৃতি ধরে রাখতে পারিনি, ধরতে পারি না অবদানে। তারপরে আমরা আবার দেশে ছিলাম না, 71 আমরা চলে গেছি ঢাকায়, 2000 সালে আসছি। এই উনি ওনার যখন এই শিল্পী সম্বন্ধে উনি যখন ওনার নাম চারিদিকে ছড়াই পড়ে, তখন অনেক ওনার বন্ধু বান্ধব তার প্রতি হইয়া যে চলেন আপনি সেন্টারে গাবেন, আপনি সেন্টারে গান গাবেন। তখন উনি ওনাদের উৎসাহে সেন্টারে গান গাইতে গেছে। তারপর ওনার যে কণ্ঠ, ওনার যেহেতু স্কেল, সে স্কেল ওভারটেকের কারণে রেকর্ড চিরে গেছে। রেকর্ড চিরে যাওয়ার কারণে ওনাকে জরিমানা করছিল গভর্নমেন্ট, এত হাই। কেউ শুনেন এইখান থেকে পুরান কালিবির কয় কিলো? 2.5 কিলো। ওখানে ধরেন 3 কিলো এখান থেকে কালিবির থেকে পরে গাড়ি। উনি ওখানে গান গাইতো, আমার বাড়ির মানুষ, এই এলাকার মানুষ কেউ যাওয়া লাগতো না, এখানে নিরিবিলি শুনতো। ওইখানে আসা হইতো, ওই কালিবেরি না, নতুন পুরান কালিবেরি, ওইখানে বসে গান গাইতো। আমার এলাকার মানুষ এখানে নিরিবিলি তারা শুনতো, ওখানে আসলে যাওয়া লাগতো না।
এইরকম তার কণ্ঠ ছিল। কণ্ঠ ছিল খুব মধুর কণ্ঠ ছিল। ওই কণ্ঠের কারণে উনি রেকর্ড চিঠে দেওয়ার কারণে ওনার জমি ভাড়া দিতে হয়েছে। এরকম বিভিন্ন ধরনের কাহিনী আছে শুনছি এরকম। হ্যাঁ, যে ওনার গান যে একবার শুনছে সে ওই মুহূর্তে তো বলতে পারেই নেই, যতদিন বাঁচছে ততদিন বেশি বলতে পারেনি। এবং যতবার ওই গান, যতদিন সে জীবিত ছিল, যতদিন যেখানে গান গাইতে গেছে ওই লোক ওইখানে যায়, তারা গেছে। যখন শুনছে যে খুরশেদ আলমের গান হবে এখানে, তখন তারা যে কোনো ছুটে গেছে। 90 এই বয়সী লোকের কাছে জিজ্ঞেস করেন যে খুরশেদ আলম বয়াতি কি ধরনের ছিল, দেখুন কাঁদে দেবে তার কষ্টে। এখনো আমরা বৈশাখ, যশোর যান, খুলনা যান, যে কোনো জায়গায় যান, যদি বলেন জিজ্ঞেস করেন, আমরা আমার থেকে আর ভালো গাবে এইসব মুরব্বীরা। আমার বয়স, আমার ধরুন 60-62, যাদের বয়স 80-90 এখন আছে বর্তমানে, তারা সুন্দর বলতে পারবে। বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পীর স্মৃতি রক্ষার্থে সরকার আজও কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং স্থানীয়ভাবে তার নামে কোনো স্মৃতি স্থাপনা তৈরি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার আত্মীয় স্বজনেরা। তারপরে বিড়ি ফ্যাক্টরিতে কত লোক আমরা কিছুতে পাইলাম না এই এলাকার। অভিশাপ আমাদের বাড়ি হলো বরিশাল আগুলজারা থানা 12 বৈকে গ্রাম, খোরশেদ বয়তির বাড়ি। আমাদের এক নাম আবার মোল্লা, আমরা মোল্লা গোষ্ঠী, কিন্তু বয়তি গান গাইতো, যার কারণে আমরা বয়তি ইসে পরিচিত বেশি আর কি। অনেক দূর দূরান্ত লোকের কাছে যদি বলে আমাদের বয়তি বাড়ি, তো চেনে আর কি। কারণ আমরা তো আছি খুব অবহেলে, কোনো আমার দাদার কোনো স্মৃতিও আমাদের কাছে নাই, বা এমন যে কিছু দেখাবো বা ই করবো এর কিছুই আমাদের কাছে নাই। কিন্তু আমরা ছোটবেলাতে শুনছি খুব নাম করা বয়তি ছিল, জয়নাল বয়তি, কাদের বয়তি, মুসলিম বয়তি, এরা ছিলেন শিষ্য, কিন্তু এরাই এখন বড় বড় বয়তি হয়ে গেছে, কিন্তু আমার দাদা তো নাই, যার কারণে আমার দাদার গান বাজনাও নাই। আর ওই সময় তো এমন কোনো ই ছিল না যে গান টান একটু রেকর্ড করে রাখবে বা ই করে রাখবে, এমন কোনো ওই সময় উন্নত কোনো ই ছিল না, যার কারণেই তার গান আমরা কিছু রাখতে পারিনি। আর তার ছবি এও আমরা সংগ্রহ করতে পারিনি, কারণ আমার জন্মের আগেই সে মারা গেছে। তা এখন আসি আমরা কি কোনো কায়দায় অবহেলাভাবে, কিন্তু আমাদের যে কোনো কেউ এরকম তকদির করবে বা ই করবে এমন কোনো আমাদের পাশে কোনো গাইডলাইন নাই। এখন উনি আসলো, উনি জিজ্ঞেস করতেছে, যার কারণে আমরা একটু যদি কোনো কায়দায় কোনো ই করা যায়, আমাদের এই অবহেলার থেকে উঠানো যায়, তাই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটা একটু, হ্যাঁ, ওনার নামে আনা। কিন্তু ওনার একটা বাড়ি বাজে, ওই সময় তো আমরা ছিলাম না, যার কারণে একটা বাড়ি ঘর ছিল, আর হ্যাঁ 3 বাই 3টে ঘর ছিল। এই 3টে ঘরে ওই দিকটা অনুরোধ করলো যে দেখ 3টে ঘরের জন্য একটা রাস্তা যাবে ওই দিক দিয়ে, আর আমাদের এই পাশে এত বাড়ি, তাহলে রাস্তাটা আমাদের এই পাশে দিয়ে তোদের একটা লোকাল রাস্তা আমরা করে দেবো। এই লোকাল রাস্তাটা আমাদের এখনো করে দেয়নি ঠিক মতন। তারপরে আমরা নিজের একটু গায়ে খেটে কোনো কায়দা কিছু একটু কি করছি, একটা ব্রিজ করব, ব্রিজের জন্য আমরা টাকাও কিছু দিচ্ছি, ব্রিজটা এমনি ফ্রেম খাড়া করছে, কিন্তু ঢালাই দেবে এটাও আমাদের দেয় না। হ্যাঁ, এই আজকে না কালকে না পরশু এরকম ঘুরাইতেছে, আমাদের ঢালাইও দিতেছে না। না, সরকার ওই একটা পোস্ট অফিসে খালি আছে এর নামের স্মৃতির উপরে, এছাড়া কিছু আমাদের এখানে কেউ এরকম ই করেনি আর কি। না, সরকারের উদ্যোগ নেই। আপনি সরকার যদি জানতো যে এই ধরনের একটা মাপের লোক আছে, তাহলে এই উদ্যোগ নিত, কিন্তু সরকার তো জানে না। আমরা তো সরকার পর্যন্ত জানাইতে পারি না, কারণ আমাদের এই তৌফিক নাই, আমাদের এরকম কোনো লোকও নেই যে এর কাছে জানাবে। একটা জিনিস আপনি জানলে আমার একটা কিছু বলতে পারবেন, না জানলে তার বলতে পারবেন না, যার কারণে এমন কেউ নাই আমাদের পাশে যে এই জিনিসটা জানাবে হেরে, বা সরকার এই জিনিসটা নিয়ে একটা উদ্যোগ নেবে। উনি যে বলছে এর ভিতরে আমার আর তো এর বিষয়ে কিছু জানি, কিন্তু আমরা ছোটবেলায় দেশে ছিলাম না, আমরা অনেক বছর ছিলাম বাহিরে, মানে যশোরে ছিলাম, একের অল ফ্যামিলি সহ 9-10 বছর ছিলাম যশোরে। কারণ আমরা ওই সময়
খুব খাবারের অভাব ছিল, যার কারণে আমরা দেশ ছেড়ে বিদেশে যেয়ে রয়েছি। এই আমার চাচাও ছিল, এরাও খুলনা ছিল, কিন্তু এরপর আমাদের পরে অনেক অত্যাচার গেছে। ওই গন্ডগোলের পরেই আমাদের পরে অন্য অনেক অত্যাচার গেছে, তারপরে আমরা আল্লাহ টিকিয়ে রাখছে, আসি 22 পর্যন্ত। আর যে কদিন আসি আল্লাহ জানি না কিভাবে আল্লাহ রাখবে, কিন্তু এর স্মৃতি স্মরণ করতে গেলে আমাদের থাকে না, খুব কষ্ট লাগে যে আমরা এত বড় একটা নাম করে বাড়ির লোক কিছু পাইলাম না, বেশি করতে পারলাম না, এত বড় কষ্ট লাগে আমাদের। না, ওনার কোনো পীর ছিল না, না ওনার কোনো গুরুও ছিল না। উনি নিজে না গান রচত, নিজেই এবার গাইতো, ওনার কোনো ওস্তাদ ছিল না। উনি খালি একমাত্র কিছু বর পাইছিল, ওই পথে ঘাটে কিছু বর পাওয়ার পরে কণ্ঠের স্বর অনেক বলছে যে তুই যা বলবি তোর ওইটাই তোর গানের ভিতরে যাবে, এই কথাটা বলায় উনি আর কি যেখানে যাইতো ওনার কণ্ঠ শুনলেই মানুষ হয়ে যেত, খুব কণ্ঠ ভালো ছিল, যার কারণে উনি যে জায়গায় যাইতো ওনার কণ্ঠে মানুষ মধুর কণ্ঠ ছিল। হ্যাঁ, বিজয় বাবুর সাথে গাইছে গান, মুসলিম বিজয়, এরপর এসে যে আপনার এই কাদের, এই বড় কটা কাদের, হ্যাঁ গনি, এদের সাথে এরাই ওনার এক লগেরই ছিল, ওনার বলে পাল্লায় গাইতো, যার কারণে উনি খুব ছিল। ওনার যে শিষ্য ছিল এই মুসলিম বয়তি ছিল, একজন মুসলিম নাম ছিল মুসলিম বয়তি, এবারে ছিল আমাদের দাদা কাদের বয়তি, এরা ছিল শিষ্য, কিন্তু এরাও নাই, কিন্তু এরা যে কিছু ধরে রাখবে এমন কিছু এরই নাই। এখন বর্তমানে একজন বাজারে একজন ডাক্তার আছে নাম খলিল, উনি কিছু আর কি এই গান বাজনার এসে আছে, উনি কিছু মাঝে মাঝেই করে। আর এই বাড়ি আমাদের বাড়ি সাইডে যে বাড়িটা আছে ওই বাড়িতে ছিল একজন নাম ছিল যে অহেদ, এর পোলাপানা আছে এখন, কিন্তু হে অহেদ দাদাই তো নাই, হে এর শিষ্য ছিল বা এর সঙ্গে ছিল তোতা পাখি। এই গানটার সম্বন্ধে আমার তো এত কতগুলা ই নাই, তার দুই একটা কলি উনি যে সময় গানের আসরে গেছে ওই সময় একটা খবর গেছে, খবরটা যাওয়ার সাথে সাথেই ওই লোকটা দেখে বুঝতে পারছে যে আমার একটা যে কোনো একটা বিপদ আসছে, ওনার মনে ভিতরে জানি কেমন একটা ছোঁয়া হয়ে গেছে। তো ওই সময় আর কি ওই আসরে বসে একটা গান গেছিল, পোষা পাখি উড়ে যাবে সজনী গো একদিন ভাবি নেই মনে, এই গানটা উনি ওই আসরে বলছিল আর কি। এই বলার পরে আর উনি আর ওই গানের পরে আর গাইতে পারে নাই, ওইখান উনি এসে পড়ছে, কেন ছেলে মারা গেছে ওই খবরটা উনি এরপরে উনি কইছে, কওয়ার আগে উনি মনে ভিতরে ওনার হয়ে গেছে যে ওনার যে কোনো একটা বিপদ, বড় একটা বিপদ হয়েছে। মৃত্যুকালের ঘটনা আছে, ওনার যে জানাজা করবে এমন কোনো লোক ছিল না, তাই পশ্চিম পাকিস্তানের থেকে মাল্লুম আসতো কাপড় চোপড় বেচতে, ওনারা আমার দাদারে মাটি দেওয়ার 3 দিন না 2 দিন পরে আসছিল, আসার পরে ওনারা জিজ্ঞেস করছিল বয়তির বাড়িটি এইটা, তার আমার চাচারা বাচ্চা ছাড়া বলছিল হ্যাঁ, তারপরে ওনার কবরটা কোথায়, তো কবর দেখাই দিছে, তা ওনার কাছে বলছিল, ওনার তো হাজি সাহেবের মতন পোশাক আদি পরে আসতো, তো ওনার কাছে জিজ্ঞেস ওনারা বলছে যে ওনার মাটি দিয়েছেন কোথায়, তো মাটি তো দিয়েছি এই জায়গায়, ওনার জানাজাটা হয় নাই, আমার চাচারা বলছে জানাজা হয় নাই কেন, যে এই অবস্থা জেনে জানাজা হয়নি, ওই সময় ভয় থেকেও আসতো না বাড়িতে, ওই অসুখ হইলে গ্রামে তো খুবই ছিল, ওই ভয় থেকেও আসতো না, যে এই বাড়ির লোক ওই বাড়ি যাইতো না, এই করোনার মতন আর কি। তারপরে ওনারে ওই সময় আবার জানাজা করলো, জানাজা করে ফিরে আমরা মাটি মুটি কবর পর দিয়ে টিয়া তারপরে সে এরা গেল। মৃত্যু 3 দিনে, 3 দিন কি 2 দিন এরকম হবে আর কি, এটা তোমার চাচারা বলছে, সঠিক ই নেই আর কি, 2 দিন বা 3 দিন এরকম হবে। ওনাকে বলতো মাল্লুম, যারা পশ্চিম পাকিস্তান যারা আসতো কাপড় চুর বেচতে ওনাকে মাল্লুম বলতো এরা আর কি। ওনার কাছে বলছে যে বয়তির বাড়ি কোনটা, তার ওনার দেখাই দিয়েছে আমার চাচারা যে এইটা, তাই মারা গেছে, মাটি দিয়েছেন কোথায়, মাটি এই জায়গায় দিছি, তারা তো বলতো উর্দুতে পাকিস্তানি ভাষায় বলতো, আর আমরা তো বাঙালি, তা আমার এক চাচা ছিল হে মোটামুটি কথার এইগুলো বুঝতো কিন্তু বলতে পারতো না, তারা কইছে যে হ্যাঁ এই জায়গায় মাটি দিয়েছি কিন্তু জানাজা করতে পারিনি, এই এরপরে জানাজা করছে। যে কেন জানাজা করতে পারেনি কেন, ওই যে এরকম যে অসুখ হয়েছিল এই অসুখের জন্য কেউ পাশের বাড়ি থেকে কেউ আসে নাই, বা একজন মৌলানা বা মুন্সি কেউ আনতে পারি নাই, যার কারণে জানাজা করতে পারিনি। তারপরে হেরা জানাজা করছে, ওনার এই এলাকায় এসে গানের মধ্যে গান গাইছে, গান শুনছে, তারপরে এই যে এলাকায় আসছে
আসার পরে মানুষের কাছে জিজ্ঞেস করছে বয়তির বাড়ি কোনটা, কোনটা আবার দেখাই দিছে যে এইটা বয়তির বাড়ি। রোগ ছিল ওই সময় বলতো পক্স। তো ওই সময় ওই যে টাইমটা ছিল ওই টাইমে এই করোনার থেকে ভয়াবহ ছিল ওই রোগটা, বসন্ত কলেরা এই সময় এই নামটা বলতো আর কি। কিন্তু বসন্ত হইলে যে একজনের বাড়িতে একজনের যাইতো, এই ভয়তে যাইতো না। এখন যেমন করোনা, যেমন একজনের করোনা হইলে যে বাড়িতে যায় নাই বা মাটি দিতে আসে নাই, একটা ঠিক সেম এরকম হয়েছিল ওই ওষুধটা ওই সময় ছিল। এমনকি ওই সময় সরকারও যে যদি একজনের বসন্ত হয়েছে তো আরে পৌরাণিক সিস্টেমই করছে, আরে হাসপাতালটা গায়েব করে গেলেছে। আছে আর কবরটা একটু ভালো করে একটু বানানোর পরিস্থিতি করা যায়। আর এবং আমাদের যাতায়াতের রাস্তাটা একটু যদি করে, আমাদের তো এই যে বাড়িটা এত যে নাম করা বাড়িটা, যে একটু যাতায়াতের রাস্তা, এই রাস্তাটা ভালো মতন নাই আমাদের। তো আপনি নিজেই আসার সময় দেখছেন যে আমাদের যাতায়াতের পথটা কিভাবে। তারপরে এই যে এই আমাদের বাড়ির পাশে দক্ষিণ পাশে যে জায়গা জমি আছে, এই ধান পান নাই উত্তর পাশে, কিন্তু এরাও কোনো সময় আমাদের পরে করে না যে এই রাস্তাটা তোমার ভালো না। ওই ধান নাই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন ধান নেয়, ওই তুমি আইসে এইটু করবে এইটা করবে এইটা করবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছু পাই না। এই রাস্তাটা এই অবহেলিত ভাবেই আছে। এখন একাডেমির মতন করা যায়, কিন্তু আমাদের যে এরকম গান বাজনা বা আমাদেরই ওই সময় কিন্তু আমাদের পেটও বাঁচছিল না, যার কারণে আমরা ওই আনন্দ ফুর্তিতে আমরা কতগুলো করতে পারিনি। এখন যদি কেউ উদ্যোগ নেয়, এখন এই এলাকায় আর কি 2-1 জন দেখে দেখে খোঁজ করিয়া জানতে পারে বা করতে পারে, মুখে মুখে জানতে পারে। আমাদের বাড়ির পশ্চিম পাশে আমার এক মামাতো ভাই আছে কাজী নজরুল ইসলাম, উনি ওনার সম্পর্কে খুব শ্রদ্ধা করে, ওনার গান বাজনা করে, খুব আনন্দ ফুর্তি করে ওনার গান বাজনা নিয়ে। আর ওনার ওই গান বাজনার পর খুব আর মনোযোগ। কিন্তু আমরা ওনার একটু অনুরোধ করি আর কি, গান বাজনা দিলে পাপ হয়, যার কারণে আমরা এই গান বাজনাটা দিয়ে না। এই অনুরোধ করার পরে এই বাড়িতে গান দেয় নাই, দিতেছে একটা প্রতিষ্ঠান আছে ওই জায়গায় আর কি গান বাজনা কিসের দেয় আর কি। সে খুব শ্রদ্ধা করে। এই কবরস্থানটাও এই করে দিছে এই নজরুল ভাই। হ্যাঁ, কিছু জানা আছে বা কিছুটা ভিতরে কিছুটা আছে, প্রতিভা আছে। হ্যাঁ, ওনার মেয়ে জামাই না, ছেলের শিখেছে, এর নাম হলো মোশারফ, উনি ঢাকা থাকে। আছে না নাই আছে এইটা আমার সঠিক জানা নাই, কিন্তু উনি ঢাকা সেন্টারে গান গাইতো। উনি ছিল ওই জয়নাল বতিরই ছেলে, জামাই, মেয়ে জামাই।